আজকেও আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং এই 30টা প্রবলেম প্রত্যেকটাই কিন্তু এসএসসির এক্সামে এসেছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে প্লিজ রিপোর্ট টু মি, দয়া করে আমাকে জানিও, হোয়েন যখন ইউ রিটার্ন ব্যাক ফ্রম দিল্লি, যখন তুমি দিল্লি থেকে ফিরবে। এবার দেখো, রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক মানেও কিন্তু ফিরে। রিটার্ন আর ব্যাক তাহলে দুটো শব্দের একই সেম অর্থ হয়ে গেল। তো নিয়মটা কি আছে, দুটো একই অর্থের শব্দ পাশাপাশি বসবে না। এবার প্রশ্ন হচ্ছে কোনটা রাখবো কোনটা তুলবো। দেখো, রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক মানে ফিরে। তাহলে রিটার্ন মানে ফিরে আসা, ব্যাক মানে ফিরে, তাহলে রিটার্ন হচ্ছে ভার্ব, এখানে রিটার্ন ভার্ব, তাহলে ভার্বটাকে আমরা তুলতে পারবো না কারণ ভার্ব ছাড়া বাক্য হয় না, তাহলে ব্যাকটাকে আমরা রাখবো না। তো কি বলবো, প্লিজ রিপোর্ট টু মি হোয়েন ইউ রিটার্ন ব্যাক ফ্রম দিল্লি, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। ইউ রিটার্ন ফ্রম দিল্লি, ব্যাকটা হবে না। ওকে, তাহলে এবার নেক্সট 92 কি বলছে দেখো। হ্যাঁ, 92 বলছে যে রবি হ্যাজ বিন ডিম্যান্ডিং, রবি অনেক দিন ধরে ডিম্যান্ড করছে, এটা দাবি করছে, এ লট মোর মার্কস, আরও অনেক বেশি মার্ক দাবি করছে, ডাজ নট হি। এইবার এই যে লাস্টে এই যে কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন ফর্ম আছে, এটাকে বলি আমরা কোয়েশ্চেন ট্যাগ, এটাকে বলি কোয়েশ্চেন ট্যাগ, QUESTION কোয়েশ্চেন ট্যাগ, এটাকে বলি কোয়েশ্চেন ট্যাগ। ঠিক আছে, এবার দেখো কোয়েশ্চেন ট্যাগ মানে কি, ধরো বাংলাতে আমরা কিছু বাক্য বলি না, বাংলাতে যখন আমরা বলি যে আমি খেয়েছি, আমি কি খাইনি, আমি এসেছিলাম, আমি কি আসিনি, আমি গিয়েছিলাম, আমি কি যাইনি, এই যে লাস্টে যে অংশটা যোগ করছি, যাইনি, খাইনি, আমি কি খাইনি, এই অংশটুকুকে আমরা কোয়েশ্চেন ট্যাগ বলি। এবার এই কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়মটা কি, কোয়েশ্চেন ট্যাগ তৈরি করার নিয়ম হচ্ছে বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব দেবো, তারপর বাক্যে যদি নট থাকে বাদ দেবো, না থাকলে আনবো, তারপর সাবজেক্ট কোয়েশ্চেন মার্ক। যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, মনে করো আমি বললাম আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি, এটার কোয়েশ্চেনটা কী হবে, আই অ্যাম গোয়িং। কোয়েশ্চেনটা তৈরি করার নিয়ম, বাক্যে হেল্পিং ভার্ব কি অ্যাম, তাহলে অ্যাম বসবে। এবার বাক্যে দেখো নট নেই, নট না থাকলে নট আসবে, ঠিক আছে। এবার সাবজেক্ট কি আই, তাহলে অ্যাম নট আই, ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক। এইবার ধরো আমি বললাম হি ওয়েন্ট, সে গেছিল, ঠিক আছে, ফুল স্টপ, হি ওয়েন্ট, সে গেছিল। এই বাক্যে কি কোনো হেল্পিং ভার্ব আছে, হেল্পিং ভার্ব নেই, বাক্যের ওয়েন্ট হচ্ছে ভার্ব এবং সেই ভার্বটা সেকেন্ড ফর্মে আছে, তাই তো। এবার সেকেন্ড ফর্মে থাকলে কি হবে, আমাদের প্রশ্ন করতে গেলে সেকেন্ড ফর্মে থাকলে ডিড, বাক্যে কোনো নট নেই তাহলে নট, ডিড নট, আর সাবজেক্ট হচ্ছে হি, ডিড নট হি, কোয়েশ্চেন মার্ক। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে। এইবার ব্যাপারটা দেখো, তাহলে এখানে কি বলেছে, রবি হ্যাজ বিন ডিম্যান্ডিং এ লট মোর মার্কস, তাহলে রবি হ্যাজ বিন ডিম্যান্ডিং, তাহলে আমাদের হেল্পিং ভার্ব কোনটা, আমাদের প্রথম হেল্পিং ভার্বটাকে আমরা হেল্পিং ভার্ব ধরবো হ্যাজ, বাক্যের মধ্যে কোনো নট নেই তাহলে নট, হ্যাজ নট, রবি মানে ছেলে তাহলে হি, হ্যাজ নট হি, তাহলে দেখো হ্যাজ নট হি, এ ইজ দ্য কারেক্ট আনসার, তাহলে 92 এ। এবার চলো নেক্সট 93 কি বলছে দেখো, 93 বলছে এক্সারসাইজ ইজ বেনিভোলেন্ট টু গুড হেলথ, তাহলে এক্সারসাইজ হলো উপকারী, শরীরের ভালো স্বাস্থ্যের পক্ষে উপকারী, ঠিক আছে, ভালো স্বাস্থ্যের পক্ষে উপকারী। এইবার দেখো বেনিভোলেন্ট শব্দটা, আর এখানে কি আছে বেনিফিশিয়াল মানে উপকারী, বেনিফিশিয়েন্ট মানে উপকারী, বাউন্টিয়াস মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে, বাউন্টিয়াস মানে প্রচুর, বাউন্টিয়াসের সিনোনিম কি হবে, প্লেন্টিফুল, PLENTIFUL, প্লেন্টিফুল, ঠিক আছে, প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর। এইবার দেখো এই যে বেনিভোলেন্ট মানে বললাম উপকারী, বেনিফিশিয়াল মানে উপকারী, বেনিফিশিয়েন্ট এটার মানে উপকারী। এবার বেনিভোলেন্ট আর বি দাগেরটা বেনিফিশিয়েন্ট, এই দুটো হচ্ছে মানুষের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। হি ইজ ভেরি বেনিভোলেন্টের মানে কি উপকারী, দানশীল, তাহলে আমি মানুষের ক্ষেত্রে বলবো বেনিভোলেন্ট, আমি বলতে পারি যে হি ইজ ভেরি বেনিভোলেন্ট, হি ইজ ভেরি বেনিভোলেন্ট, BENEVOLENT, হি ইজ ভেরি বেনিভোলেন্ট বা বেনিফিশিয়েন্ট, BENEFICIENT। ওকে, তাহলে এই দুটো বেনিভোলেন্ট আর বেনিফিশিয়েন্ট এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করব। আর কোনো জিনিস যদি কাজের জিনিস হয়, উপকারী জিনিস হয় বা প্রয়োজনীয় জিনিস হয়, সেটাকে আমরা বলবো বেনিফিশিয়াল,
তাহলে এক্সারসাইজ কোনো মানুষ নয়, তাহলে আমরা এটা কি বলবো, বেনিফিশিয়াল বলবো। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু গুড হেলথ, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 94 কি বলছে দেখো। হ্যাঁ 94 কি বলছে আমরা দেখবো। 94 বলছে হি পার্কড হিজ ভেহিকেল, সে পার্ক করেছিল, রেখেছিল তার গাড়িটা, যানটা আন্ডার দ্য শেড অফ আ ট্রি। দেখো শেড, শেড শেড SHADE শেড, এই শেড মানে হচ্ছে কি, এই শেড মানে হচ্ছে ছায়া, এই শেড মানে হচ্ছে ছায়া, কোনো কিছুর ছায়া। আর SHED শেড, এই শেড মানে হচ্ছে ছাউনি, ছাউনি, ঠিক আছে, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাহলে ছায়া আর একটা শেড মানে হচ্ছে ছাউনি। তাহলে যদি ছায়ার মধ্যে, ছায়ার নিশ্চয়ই আন্ডারে আমরা বসতে পারবো না, ছায়ার মধ্যে বসতে পারি, ছায়ার মধ্যে ইন, আর শেড মানে ছাউনি, তাহলে ছাউনির নিচে আমরা বসতে পারি, সেক্ষেত্রে আমরা আন্ডার বলবো। তাহলে বলতে পারি যে আই অ্যাম সিটিং আন্ডার দ্য শেড, মনে করো এই ক্ষেত্রে বলতে পারবো আই অ্যাম সিটিং, SITTING, আই অ্যাম সিটিং আন্ডার, UNDER, তাহলে এই শেডের ক্ষেত্রে আমরা আন্ডার বলতে পারবো, কিন্তু ছায়ার ক্ষেত্রে আমাদের কি বলতে হবে, ইন দ্য শেড। ওকে, তাহলে এখানে কি হবে, হি পার্কড হিজ ভেহিকেল আন্ডার দ্য শেড হবে না, এটা ছায়া, তাহলে ইন দ্য শেড। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। তো স্পেলিং কিন্তু ডিফারেন্ট আছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। তো এবার কি বলেছে দেখো, যেমন ধরো প্ল্যাটফর্মে যেটা আমরা শেডের তলায় বসে থাকি, প্ল্যাটফর্মের শেড, ওটা কিন্তু স্পেলিং SHED, তখন আন্ডার হবে, আই অ্যাম সিটিং আন্ডার দ্য শেড অফ দ্য প্ল্যাটফর্ম। তো এখানে কি বলছে দেখো, এবার তাহলে হয়ে গেল। 95 কি বলছে দেখো। হ্যাঁ 95 বলছে ইন কেস আর ইফ, ইফ আর ইন কেস এই দুটোর মানেই হচ্ছে সেম, ইন কেস বা ইফ দুটোর মানে হচ্ছে যদি, ইন কেস মানেও যদি, ইফ মানেও যদি। হ্যাঁ এবার কি বলছে যে এই বাক্যটা ইন কেস আর ইফ দিয়ে যখন আমরা যুক্ত করি, তখন বাক্যটা কি হবে, কন্ডিশনাল বাক্য হবে, শর্ত সাপেক্ষ বাক্য হবে। বলছে ইন কেস বা ইফ একসঙ্গে দিয়েছে, একসঙ্গে বসবে না, কারণ দুটো একই অর্থের শব্দ পাশাপাশি বসবে না, যে কোনো একটা আমরা দেবো, ইন কেস দিলেও হবে, ইফ দিলেও হবে। বলছে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, আই শ্যাল নট ভিজিট ইউ, আমি কিন্তু তোমার সাথে দেখা করব না, ঠিক আছে। তাহলে যে কোনো একটা বসবে, একই অর্থের দুটো শব্দ বসবে না। তো কোথায় আছে দেখো, তাহলে ইন কেস, সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ইন কেস ইট রেইনস আই শ্যাল নট ভিজিট, সি ইজ দ্য কারেক্ট। এবার চলো নেক্সট 96 কি বলছে দেখবো। হ্যাঁ 96 কি বলছে দেখো। 96 বলছে যে 96 বলছে বিকজ দ্য এনিমি হ্যাড আ রেপুটেশন, বলছে বিকজ কারণ এনিমির হ্যাড ছিল একটা রেপুটেশন, খ্যাতি, ফর এনগেজিং, এনগেজ মানে এখানে আক্রমণ করা, আক্রমণ করার একটা খ্যাতি ছিল, ইন স্নিক অ্যাটাকস, স্নিক অ্যাটাকস মানে কি, লুকিয়ে আক্রমণ, তাহলে লুকিয়ে আক্রমণ করার একটা খ্যাতি ছিল শত্রুদের, সেই কারণে কী হয়েছিল, উই ওয়ার ফ্রিকুয়েন্টলি অন দ্য অ্যালার্ট, আমরা ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, আমরা ঘন ঘন সতর্ক ছিলাম, মানে জেগেছিলাম এবং আমরা নজরদারি করছিলাম যে কেউ অ্যাটাক বা আক্রমণ করছে কি না। তাহলে ফ্রিকুয়েন্টলি, ঘন ঘন, কোনো মানুষ যদি আমাদেরকে আক্রমণ করে এবং তাদের হঠাৎ আক্রমণ করার একটা খ্যাতি থাকে আমাদের শত্রুদের, তাহলে আমাদের কিন্তু ঘন ঘন অ্যালার্ট থাকলে হবে না, আমাদের এক নাগারে কন্টিনিউয়াসলি বা পার্মানেন্টলি কিন্তু আমাদের অ্যালার্টে থাকতে হবে। তাহলে ফ্রিকুয়েন্টলি মানে কি, ফ্রিকুয়েন্টলি সিনোনিম কি বলবো, ফ্রিকুয়েন্টলি সিনোনিম আমরা বলতে পারি অফেন, প্রায়শই, ঠিক আছে, বা অন এ রেগুলার বেসিস বললে হবে না, কন্টিনিউয়াসলি থাকতে হবে, ঠিক আছে। তাহলে এবার অকেশনালি দেখো, অকেশনালি মানে কি, অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে, তাহলে অকেশনালি মানে হচ্ছে মাঝে মধ্যে, তাহলে এর সিনোনিম কি বলতে পারি আমরা, মাঝে মধ্যে সিনোনিম বলতে পারি হচ্ছে অফ অ্যান্ড অন, অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে সিনোনিম হচ্ছে অফ অ্যান্ড অন, বা ওয়ান্স, ONCE, ওয়ান্স অ্যান্ড এগেইন, ওয়ান্স অ্যান্ড AGAIN, ঠিক আছে, ওয়ান্স অ্যান্ড এগেইন, মাঝে মধ্যে, তাহলে অফ অ্যান্ড অন হলো, ওয়ান্স অ্যান্ড এগেইন হলো, বা বলতে পারি আমরা নাও অ্যান্ড দেন বলতে পারি। অকেশনালি সিনোনিম আমরা কি বলতে পারি, নাও অ্যান্ড দেন, সব কিন্তু ইম্পর্টেন্ট, নাও অ্যান্ড দেন, বা নাও অ্যান্ড এগেইনও বলতে পারি, ঠিক আছে, নাও অ্যান্ড এগেইন, নাও অ্যান্ড এগেইন, AGAIN, ওকে। তাহলে এগুলো অকেশনালি সিনোনিম। আর ইনএভিটেবলি সিনোনিম কি, ইনএভিটেবলি মানে অবশ্যম্ভাবী, ঘটবে, ইনএভিটেবলি সিনোনিম হচ্ছে আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করতে পারবো না, আনঅ্যাভয়েডেবল, DABLE, আনঅ্যাভয়েডেবল, ঠিক আছে। হ্যাঁ এইটা গেল। এইবার হচ্ছে কি কনস্ট্যান্টলি মানে কি, এক নাগারে, কন্টিনিউয়াসলি বা পার্মানেন্টলি,
কনস্ট্যান্টলি সিনোনিম কি হবে? কন্টিনিউয়াসলি বা পার্মানেন্টলি। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার ঠিক আছে, যে বিকজ দ্য এনিমি হ্যাড আ রেপুটেশন ফর এনগেজিং ইন স্নিক অ্যাটাকস উই ওয়্যার কনস্ট্যান্টলি, সি হবে ইউ ওয়্যার কনস্ট্যান্টলি, আমরা একভাবে অন দ্য অ্যালার্ট, আমরা অ্যালার্ট ছিলাম। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা ভোকাবুলারি রিলেটেড প্রবলেম ছিল। এবার চলো নেক্সট 97 কি বলছে দেখো। 97 বলছে যে লেস পিপল কেম টু ওয়াচ ক্রিকেট ম্যাচেস, বলছে খুব কম মানুষ এসেছিল দেখতে ক্রিকেট ম্যাচেস, ক্রিকেট খেলা দিস ইয়ার, এই বছর। সো এই কারণে গেট রিসিপ্টস, গেটের যে রিসিপ্টগুলো, রসিদগুলো ওয়্যার লেজার দেন লাস্ট ইয়ার, আগের বছরের থেকে অনেক কম ছিল। এইবার কম বোঝাতে, কম এখান থেকে তোমাদের জানতে হবে, কম, লেস মানে কম, তো তাহলে কম বোঝাতে এই লেস শব্দটা আনকাউন্টেবল, আনকাউন্টেবল, COUNTABLE, আনকাউন্টেবল নাউনের আগে বসে, যেগুলো গোনা যায় না। যেমন ধরো আমি বলতে পারি লেস ওয়ার্ক, লেস টাইম, এই লেস শব্দটা আনকাউন্টেবল নাউনের আগে বসে, ঠিক আছে। তাহলে এর পরে আমি কি দেবো? লেস টাইম, লেস টাইম বলতে পারি সময় গোনা যায় না, ওয়ার্ক বলতে পারি কাজ, লেস ওয়ার্ক, ঠিক আছে, এই যে। ওকে, হ্যাঁ, তাহলে লেস টাইম, লেস ওয়ার্ক, মানি শব্দ, মানি কিন্তু আনকাউন্টেবল, লেস মানি বলতে পারি। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমরা কম বোঝাতে লেস দিতে পারি, ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে কি, তাহলে এখানে আমাদের কি বসাবো? আর কম বোঝাতে কাউন্টেবল নাউন, যেগুলো গোনা যায়, কাউন্টেবল নাউন, COUNTABLE, কাউন্টেবল নাউনের আগে কম বোঝাতে আমরা ফিউ দিতে পারি, শুধু ফিউ, ঠিক আছে, ফিউ। আর এটা হচ্ছে লেস কম্পারেটিভ ডিগ্রি, তাহলে ফিউটাকে আমরা ফিউয়ার করতে পারি, যেহেতু কম্প্যারিজন করেছে, দেখো দ্যান দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করেছে, তাহলে ফিউটাকে আমরা ফিউয়ার করে দেবো, ঠিক আছে। আর লেস, তোমাদের মনে হতে পারে লেসটা কার কম্পারেটিভ ডিগ্রি? লিটল মানে হচ্ছে কম, লিটল, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, ঠিক আছে। আর সুপারলেটিভ ডিগ্রি কী হবে? লিস্ট, LEAST। ওকে, লিটল, লেস আর হচ্ছে লিস্ট, ক্লিয়ার? তাহলে এখানে যেটা বলেছে সেটা, তাহলে এখানে কি হবে? লেস পিপল কেম টু ওয়াচ ক্রিকেট ম্যাচেস দিস ইয়ার, সো দ্য গেট রিসিপ্টস, রিসিপ্ট দেখো, রিসিপ্ট তো গোনা যায়, কাউন্টেবল, তাহলে এখানে লেজার কেন দেবো? সো দ্য গেট রিসিপ্টস ওয়্যার ফিউয়ার হবে, ফিউয়ার, লেজারটা ফিউয়ার হবে, FEWER, যেহেতু কাউন্টেবল, ফিউয়ার দেন লাস্ট ইয়ার, ঠিক আছে, ফিউয়ার দেন লাস্ট ইয়ার, লেজার উঠে গিয়ে। এবার এখান থেকে তোমাদের আরও জিনিসপত্র জানতে হবে। এইবার ধরো কিছু বোঝায়, কিছু, ঠিক আছে, আমি তো কম বললাম, সেই কারণে আমরা ফিউয়ার নিলাম। এবার যদি কিছু, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কাউন্টেবল আর আনকাউন্টেবল, কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, UNCOUNTABLE, তাই তো। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেটা গোনা যায় কাউন্টেবল, যেটা গোনা যায় না আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে যদি কিছু বোঝাই আমরা, কিছু, তাহলে হবে কিন্তু a few books, তাহলে বই গোনা যায়, তাহলে কিছু বই বললে a few books, ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু বোঝালে সেক্ষেত্রে কিন্তু ফিউ বলবো না, সেক্ষেত্রে বলবো হচ্ছে a little, LITTLE, a little water, WATER, মাথায় রাখবে ভালো করে। তাহলে দেখো, ওয়াটার জল গোনা যায় না, কিছু জল বললে আর লিটল ওয়াটার, শুধু লিটল বা শুধু ফিউ এর মানে কিন্তু, শুধু ফিউ বা শুধু লিটলের মানে কিন্তু নায়ের সমান সমান, নায়ের একদম নায়ের সমান সমান, ঠিক আছে। তো শুধু ফিউ শুধু লিটল বলবো না, কিছু বললে কাউন্টেবলের আগে বসবে a few আর a little, শুধু ফিউ শুধু লিটল মানে একেবারে নায়ের সমান সমান। এইবার কাউন্টেবলের ক্ষেত্রে যদি অনেক বোঝায়, কাউন্টেবলের ক্ষেত্রে যদি অনেক বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বলবো? মেনি দেবো, মেনি বুকস, তাহলে বই কাউন্টেবল, তখন অনেক বললে মেনি। এইবার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অনেক বললে কি হবে? মাছ, MUCH, মাছ ওয়াটার, WATER, মাছ ওয়াটার, মাছ মিল্ক, ঠিক আছে। তো মাছ বসবে, হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তাহলে ওয়াটার আনকাউন্টেবল, এর আগে অনেক বললে মাছ। তাহলে এইগুলো কিন্তু সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নোট ডাউন করে নেবে। এবার চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ, ওকে, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এটা আমাদের হয়ে গেল, 97 হয়ে গেছে।
এবার কি বলছে 98, হ্যাঁ 98, 98 কি বলছে দেখো, 98 বলছে হি হ্যাড হিজ ব্রেকফাস্ট হোয়েন উই ভিজিটেড হিম, বলছে সে খেয়ে ফেলেছিল তার ব্রেকফাস্ট যখন আমরা তাকে ভিজিট করেছিলাম, তার সঙ্গে দেখা করতে গেছিলাম। তাহলে আমরা একটা নিয়ম জানি যে দুটো অতীতে দুটো কাজ হলে, পাস্টে PAST পাস্ট মানে অতীতে যদি দুটো কাজ হয়, একটা তোমার কি হবে যেটা আগে হয়, যেটা তুলনামূলক আগে হয় সেখানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, আর যেটা তুলনামূলক পরে হয় সেটা সিম্পল V2। ওকে, তাহলে অতীতে দুটো কাজ হলে যেটা তুলনামূলক আগে হবে সেটা হ্যাড প্লাস V3 হবে, যেটা তুলনামূলক পরে হবে সেটা সিম্পল V2 হবে, সিম্পল V2 হবে। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে সে আগে তার ব্রেকফাস্ট খেয়ে ফেলেছিল যখন আমরা তার কাছে গিয়েছিলাম, তাহলে আগে খেয়ে ফেলেছিল, তাহলে এখানে হ্যাড প্লাস V3। এইবার প্রশ্ন হচ্ছে ওখানে শুধুমাত্র একটাই হ্যাড রয়েছে। দেখো আমরা খাওয়াকে আমরা হ্যাভ দিয়ে বলতে পারি, ঠিক আছে। মনে করো আমি বললাম আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি খাই আমার ব্রেকফাস্ট, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট BREAK ব্রেকফাস্ট FAST। ওকে, তাহলে এই হচ্ছে বাক্য। এইবার দেখো এটা কিন্তু আমার সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে আমি খাই আমার ব্রেকফাস্ট, আমি খেয়েছিলাম, তাহলে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, তাই তো। তাহলে আমি খাই আমার ব্রেকফাস্ট, এবার আমি খেয়েছিলাম বললে হ্যাভটাকে হ্যাড করে দিলেই হয়ে যাবে, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। ওকে, এইবার যদি আমি বলি যে আমি খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, আমি খাই, খেয়েছিলাম, আই হ্যাড। এবার আমি খেয়েছি বললে কি হবে, খেয়েছি বললে প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট করলে কিন্তু শুধু হ্যাভ বসালে হবে না, হ্যাভ হ্যাড। ভালো করে বোঝো কেন বলছি। হ্যাভ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নিয়মে আয়ের পরে হ্যাভ আসে, আর মেন ভার্ব খাওয়া দিচ্ছিলাম তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। এবার এটাকে যদি পাস্ট পারফেক্ট করি, পাস্ট পারফেক্ট করলে কি হবে, পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস V3, সেক্ষেত্রে করবো আই হ্যাড, নিয়মের হ্যাড, আর মেন ভার্ব হচ্ছে হ্যাভ, তার থার্ড ফর্ম হ্যাড, ঠিক আছে। তাহলে আই হ্যাড মাই ব্রেকফাস্ট। ভালো করে বুঝে নাও, বুঝলে কিনা। সিম্পল প্রেজেন্টে আমি ভাত খাই, আমি আমার ব্রেকফাস্ট খাই, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আমি খেয়েছিলাম, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। আমি খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট। হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, আয়ের পরে প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে বসে, আর মেন ভার্বের থার্ড ফর্ম হ্যাভের থার্ড ফর্ম হ্যাড। আর পাস্ট পারফেক্ট করতে গেলে নিয়মের হ্যাড, আর মেন ভার্ব ছিল হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, আই হ্যাড মাই ব্রেকফাস্ট। এইবার হ্যাভ দিয়ে যেমন আমরা বলতে পারি, আবার টেক দিয়েও বলতে পারি, ঠিক আছে। যেমন ধরে বললাম আই টেক মাই ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেক, আমি শর্টে লিখলাম BRF, ঠিক আছে, ব্রেকফাস্ট, আই টেক মাই ব্রেকফাস্ট। তাহলে এটা আমি ভাত, আমি আমার ব্রেকফাস্ট খেয়েছিলাম, আই টুক মাই ব্রেকফাস্ট, ঠিক আছে। এবার আমি খেয়েছি, আই হ্যাভ টেকেন, আই হ্যাভ টেকেন মাই ব্রেকফাস্ট। আর অতীতে আমার ভাত খাওয়া হয়েছিল, তাহলে আই হ্যাড টেকেন। তাহলে এই দুটোর যে কোনো একটা বলতে পারবো। তাহলে এইটা নেব, খাওয়া কাজটা আগে হয়েছিল, হয় হ্যাড টেকেন নেব, আর তা না হলে আমরা হ্যাড নেব, এইটা নেব হ্যাড, ঠিক আছে। এই দুটোর যে কোনো একটা নেব, অপশানে দেখবো কোনটা আছে। ওকে, তাহলে হি হ্যাড হিজ ব্রেকফাস্ট, তাহলে হি হ্যাড হতে পারে বা হি হ্যাড টেকেন হতে পারে। তাহলে দেখো এর আগেরটা হি হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট, এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। হ্যাড নেই, দেখো কোনো অপশানে হ্যাড নেই, হ্যাডও কিন্তু একদম কমপ্লিটলি রাইট হবে, ঠিক আছে। তাহলে হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট, তাহলে হি হ্যাড টেকেন হিজ ব্রেকফাস্ট হোয়েন উই ভিজিটেড হিম। ক্লিয়ার? 99 চলো। হ্যাঁ 99 কি বলছে দেখো, 99 বলছে 99 কি বলছে আমরা দেখব, ঠিক আছে। হ্যাঁ 99 কি বলছে দেখো, 99 বলছে যে she was more intelligent than either of her three sisters, ওকে। এইবার ভালো করে বোঝো এই ইদার শব্দটা, ইদার either, both BOTH, both, neither বা neither, তোমরা যে যেটা বলবে। তাহলে either, both, neither এরা কিন্তু দুজনের ক্ষেত্রে বসে। আমি বললাম either রাম or স্যাম, both রাম and স্যাম, neither রাম nor স্যাম। তাহলে এই either, both, neither এরা দুটো সাবজেক্টের সাথে বসে বা দুটো সাবজেক্টকে মডিফাই করে,
ডিফাইন করে, ঠিক আছে। তাহলে ইদার রাম অ্যান্ড স্যাম, বোথ রাম অ্যান্ড স্যাম, সরি ইদার রাম অর স্যাম, বোথ রাম অ্যান্ড স্যাম, নিদার রাম নর স্যাম, নিদারের সঙ্গে নর বসে, ওকে। তাহলে এই তিনটে দুটো সাবজেক্টকে ডিফাইন করে, তাহলে এখানে ইদার বসবে না, কারণ এখানে 3 বলেছে, 3 সিস্টার্স, তাহলে সেখান থেকে ইদার বাদ। এইবার প্রশ্ন হচ্ছে কি বসবে। সে ছিল মোর ইন্টেলিজেন্ট, অনেক বেশি বুদ্ধিমান, দেন কার থেকে, দেন এনি অফ হার সিস্টার। দেখো অল অফ হার সিস্টার হবে না কিন্তু, ভালো করে বোঝো, অল অফ হার সিস্টারের মধ্যে সে নিজেও পড়ে যাচ্ছে, আমরা যে কোনো বলবো, দেন এনি, যে কোনো, তার যে কোনো বোনের থেকে, ঠিক আছে। দেন এনি অফ হার সিস্টার্স, অল অফ হার সিস্টার বলবো না, ওকে। তাহলে দেন এনি অফ হার সিস্টার বলবো, ওকে। আর সুপারলেটিভ ডিগ্রি করলে সুপারলেটিভের ক্ষেত্রে কিন্তু আমি অল আনবো, সুপারলেটিভের ক্ষেত্রে এনি আনবো না। সুপারলেটিভ, যদি এই বাক্যটা আমি সুপারলেটিভ ডিগ্রি করতাম, ধরো এখানে মোর না দিয়ে আমি মোস্ট বলতাম, ভালো করে বুঝে নাও, শি ওয়াজ মোস্ট ইন্টেলিজেন্ট, শি ওয়াজ দ্য মোস্ট, শি ওয়াজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, তখন দিতাম অব অল হার সিস্টার্স, ঠিক আছে, অব অল হার, তখন দিতাম অল অফ হার সিস্টার না, অব অল হার সিস্টার্স, ঠিক আছে। হি ওয়াজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, সুপারলেটিভ ডিগ্রি, অব অল হার সিস্টার্স, সেই কারণে কম্পারেটিভে এটা দেবো না, ঠিক আছে। তাহলে কী দেবো কম্পারেটিভ ডিগ্রিতে, হি ওয়াজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি অফ হার সিস্টার, সি, তার যে কোনো বোনের থেকে, ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, ক্লিয়ার। এবার চলো নেক্সট 100। হ্যাঁ 100 কী বলছে দেখো, 100 কী বলছে, 100 বলছে ইফ ইউ রোড টু মি আর্লিয়ার, ঠিক আছে। এখানে প্রথমে কমাটা হবে না, এই কমাটা বাদ যাবে। ইফ ইউ রোড টু মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগে লিখতে, আই উড হ্যাভ ইজিলি সলভড ইউর প্রবলেম। উড হ্যাভ, দেখো উড হ্যাভ আছে কিন্তু, খেয়াল করবে, উড হ্যাভ ইজিলি সলভড ইউর প্রবলেম, আমি সহজে তোমার প্রবলেমটা সলভ করে দিতে পারতাম। এইবার এই ধরনের বাক্যগুলো, বাংলাতে আমরা যে বাক্যগুলো বলি না, যদি আমি সেখানে যেতাম তাহলে আমি তার দেখা পেতাম, আমি আরেকটু ভালো পড়লে আমি পাস করতাম, এই ধরনের বাক্যগুলো যেগুলো অতীতে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, এবং বাক্যগুলো আমরা এরকম তাম দিয়ে বলি, সেই বাক্যগুলো ইংলিশে তৈরি করার নিয়ম কি, ইফ এর সাথে হ্যাড প্লাস V3 বসবে, এবং বাক্যের অন্য অংশে কি বসবে, উড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, COULD, উড হ্যাভ, কুড হ্যাভ, তাই তো। এবং এই বাক্যে দুটো কাজ থাকবে, যদি আমি করতাম, যদি আমি সেখানে যেতাম, তাহলে হয়তো তার দেখা পেতাম, ঠিক আছে। এবং তাহলে তো তোমাদের প্রশ্ন হতে পারে যে হ্যাড V3 কোন কাজের সঙ্গে বসবে, দুটো কাজ থাকবে, যে কাজটা আগে হবে, যদি আমি করতাম তাহলে পেতাম, এই যে যদি আমি করতাম এই অংশটার সঙ্গে হ্যাড V3 হবে, মানে যে কাজটা আগে হবে, আগে আমি করতাম, সেটার সঙ্গেই কিন্তু হ্যাড প্লাস V3 হবে, আর ওই কাজটা করার জন্যে আমি অন্য কিছু পেতাম, তার সঙ্গে উড হ্যাভ, কুড হ্যাভ বসবে, ঠিক আছে। তো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, তাহলে নিয়মটা মাথায় রাখো, ইফ এর সঙ্গে হ্যাড V3 থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ হবে, পারা বললে কুড হ্যাভ, নর্মালি করতাম উড হ্যাভ। তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে ইফ ইউ রোড টু মি, যদি তুমি আমার কাছে আগে লিখতে, আই উড হ্যাভ ইজিলি সলভড ইউর প্রবলেম, আমি তোমার সমস্যাটা সমাধান করে দিতে পারতাম ইজিলি। তাহলে আগে আমার কাছে লিখতো, এই কাজটা আগে হতো, তাহলে এখানে আমি ইফ দিয়েছি, ইফের সঙ্গে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3, হ্যাড আর রোটের থার্ড ফর্ম রিটেন, WRITTEN, ওকে। তাহলে এটাই হবে, ইফ ইউ হ্যাড রিটেন টু মি আর্লিয়ার আই উড হ্যাভ সলভড ইউর প্রবলেম। তাহলে দেখো কোথায় আছে, হ্যাড রিটেন, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, এ ইজ দ্য কারেক্ট আনসার। ইফ ইউ হ্যাড রিটেন টু মি আর্লিয়ার আই উড হ্যাভ ইজিলি সলভড ইউর প্রবলেম, এ ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। এবার চলো নেক্সট 101। এবার দেখো 101 কি বলছে দেখো, হ্যাঁ 101 কি বলছে আমরা দেখবো, বলছে আই হোপ ইট উইল নট রেইন, বলছে আই হোপ, আমি আশা করছি বৃষ্টি হবে না, ওয়েন এই দিনটা আর কি টাইপিং মিস্টেক, দেন এখানে বসবে না, ওয়েন দে হ্যাভ স্টার্টেড দেয়ার জার্নি, ভালো করে বোঝো, আমি বলেছিলাম, কি বলেছিলাম আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি এটা, ইফ, ওয়েন, টিল, আনটিল, ইফ, ওয়েন, টিল, আনটিল, আনলেস মানে হচ্ছে যদি না, আনটিল যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে। আমি বলেছিলাম আনটিল সময় বোঝালে আনটিল হয়, আর শর্ত বললে আনলেস হয়। তাহলে ইফ, ওয়েন, টিল, আনটিল, আনলেস। এবার কি আছে, আফটার, বিফোর, আফটার, বিফোর, আফটার, বিফোর, আর হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ, তাই তো, অ্যাজ সুন অ্যাজ। এই সমস্ত কনজাংশনের ক্ষেত্রে এদের সাথের অংশে কখনো শ্যাল বা উইল বসবে না, শ্যাল বা উইল,
তাহলে ইফ দিয়ে কোনো বাক্য শুরু হলে ইফের সাথের অংশে শ্যাল উইল হবে না, হোয়েন দিয়ে বাক্য শুরু হলে হোয়েনের সাথের অংশে শ্যাল উইল হবে না। তাহলে সিস্টেমটা কি হবে, এদের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। আর এই সমস্ত কনজাংশনগুলো দিয়ে বাক্য শুরু হলে সেই বাক্যকে আমরা শর্ত সাপেক্ষ বাক্য বলি। ইফ ইউ কাম, দেখো ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো, ভালো করে খেয়াল করো, ইফের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়েছি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, পরের অংশে দেখো শ্যাল উইল দিয়েছি, আই শ্যাল গো, আমি যাবো। তাহলে এদের সাথের অংশে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। তাহলে এখানেও দেখো প্রশ্ন যদি আমরা দেখি, আই হোপ ইট উইল নট রেইন, এই যে দেখো উইল রয়েছে এই অংশে, আই হোপ ইট উইল নট রেইন, বৃষ্টি হবে না। যখন তাহলে হোয়েনের সঙ্গে কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, হোয়েন দে স্টার্ট দেয়ার জার্নি, হোয়েন দে হ্যাভ স্টার্টেড উঠে গিয়ে শুধু স্টার্ট হবে, when they start their journey, ঠিক আছে, it will not rain, তাহলে when they start সিম্পল প্রেজেন্ট। তাহলে কোথায় আছে দেখো অপশনটা, তাহলে এই সমস্ত কনজাংশনগুলোর সঙ্গে কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, বাক্যের অন্য অংশে শ্যাল উইল। তাহলে when they start কোথায় আছে দেখো, when they start their journey, এই যে B is the correct answer, ক্লিয়ার। নেক্সট 102, হ্যাঁ 102 কি বলছে দেখো, 102 বলছে রাহুল ওয়ান্টেড টু লেন্ড মি ফিউ রুপিস, লেন্ড মি ফিউ রুপিস ইন দিস আওয়ার অফ নিড। ওকে, রাহুল চেয়েছিল, টু লেন্ড ধার দিতে, লেন্ড মানে কিন্তু LEND, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, ধার দেওয়া, ঠিক আছে। আর ধার করা বললে কি হবে, বড়, BORROW, ধার করা, খেয়াল লাগবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে রাহুল ওয়ান্টেড টু লেন্ড মি, রাহুল চেয়েছিল ধার দিতে, মি আমাকে, ফিউ রুপিস কিছু পয়সা, ইন দিস আওয়ার অফ নিড এই প্রয়োজনের সময়। তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম কাউন্টেবল নাউনের আগে কিছু বললে আমরা কি দিই, এ ফিউ, কিছু বললে, আর আনকাউন্টেবল নাউনের আগে কিছু বোঝাতে আমরা কি দিই, এ লিটল, LITTLE, এ লিটল মিল্ক, MIL, কিছুটা দুধ। আর শুধু লিটল শুধু ফিউ দিলে মিনিং কি হবে, নায়ের সমান সমান। তাহলে কাউন্টেবল নাউনের আগে কিছু বোঝাতে আমরা কি দেবো, এ ফিউ, আর আনকাউন্টেবল নাউনের আগে কিছু বোঝাতে আমরা দেবো এ লিটল। শুধু ফিউ দিলে মিনিং কি হবে, একেবারে নায়ের সমান সমান। তাহলে এখানে আমাদের এ ফিউ যুক্ত হবে, এ ফিউ রুপিস, রুপিস গোনা যায়, মানি গোনা যায় না, ভালো করে খেয়াল করবে, ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট, মানি, MONEY, মানি ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল, কিন্তু রুপি যেহেতু এস দিচ্ছে, আমরা প্লুরাল গুনতে পারি, সেই কারণে এস দিচ্ছে, তাহলে কিন্তু তোমার এ ফিউ হবে, যেহেতু কাউন্টেবল, তাহলে এ ফিউ রুপিস। রাহুল ওয়ান্টেড চেয়েছিল, টু লেন্ড মি এ ফিউ রুপিস, কিছু টাকা আমাকে ধার দিতে চেয়েছিল, ইন দিস আওয়ার অফ নিড এই প্রয়োজনের সময়। তাহলে লেন্ড মি আ ফিউ রুপিস, সি দাগেরটা সঠিক উত্তর, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 102 সি। এবার চলো 103, হ্যাঁ 103 কি বলছে দেখো, হ্যাঁ 103 কি বলছে আমরা দেখে নেব। বলছে সিন্স উই আর লিভিং ইন চেন্নাই ফর 5 ইয়ার্স, বলছে সিন্স যেহেতু উই আর লিভিং ইন চেন্নাই ফর 5 ইয়ার্স, আমরা 5 বছর ধরে চেন্নাইতে বাস করছি, তাহলে 5 বছর ধরে বাস করছি, কোনো দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, তাহলে চলছে মানে এখনও চলছে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের প্রেজেন্ট, হ্যাঁ তাহলে চলছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। ফরমেশন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজের যে কোনো একটা দেবো, তারপরে বিন দেবো, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি দেবো। তাহলে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, বিন, ভার্বের আইএনজি। আর অতীতে হলে শুধু অতীত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে শুধু হ্যাভ্যাসটা হ্যাড হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে সিন্স উই আর লিভিং ইন চেন্নাই ফর 5 ইয়ার্স, তাহলে 5 ইয়ার্স 5 বছর দীর্ঘ সময় ধরে বাস করছি, তাহলে এখানে উই আর লিভিং হবে না, সরি উই তো হবেই, উই হবে, কিন্তু কি হবে না, আরটা হবে না, আর উঠে গিয়ে কি হবে, হ্যাভ বিন। উইয়ের পরে উই একজন হলে হ্যাজ হয়, সরি একজন হলে হ্যাজ, আর একের বেশি হলে হ্যাভ, তাহলে উই একের বেশি, তাহলে হ্যাভ, একটা বিন দেবো, কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে তাহলে কী হবে, সিন্স উই হ্যাভ বিন লিভিং, কোথায় আছে দেখো, সিন্স উই হ্যাভ বিন লিভিং, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার অর্থ, মিনিং কি বলছে, যেহেতু আমরা অনেক দিন ধরে 5 বছর ধরে বাস করছি চেন্নাইতে, উই আর রিলাক্টান্ট, রিলাক্টান্ট ওয়ার্ডটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিলাক্টান্ট ওয়ার্ড, উই আর রিলাক্টান্ট, আমরা অনিচ্ছুক, টু মুভ যেতে, টু অ্যানাদার সিটি, অন্য শহরে। রিলাক্টান্ট মানে অনিচ্ছুক, এর সিনোনিম কী হবে, রিলাক্টান্টের সিনোনিম কী হবে, রিলাক্টান্টের সিনোনিম হবে হচ্ছে এই কারেক্ট আনসার, সিনোনিম হবে হচ্ছে আনউইলিং, WILLING, আনউইলিং কিন্তু সিনোনিম। ওকে, তাহলে এই ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে।
নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো 104। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন 104 কী বলছে দেখো, 104 বলছে যে ওয়ান শুড নট হ্যাড ডান ইট। আচ্ছা, ওয়ান না, হি বলেছে, হি শুড নট হ্যাড ডান ইট। আচ্ছা, আমরা বাংলাতে যে বাক্যগুলো বলি না, আমার যাওয়া উচিত ছিল, আমার আসা উচিত ছিল, আমার করা উচিত ছিল, আমার দেখা উচিত ছিল, আমার লেখা উচিত ছিল, এই বাক্যগুলো উচিত ছিল আমি কিন্তু করিনি, কিন্তু বলার সময় বলছি আমার উচিত ছিল, এই বাক্যগুলো আমরা ইংলিশে কীভাবে বলতে পারি? ধরো আমি বললাম আমার লেখা উচিত ছিল, বাক্যগুলো আমরা শুড হ্যাভ দিয়ে বলবো। শুড হ্যাভ, SHOULD, শুড হ্যাভ। আই শুড হ্যাভ, আমার লেখা উচিত ছিল। আই শুড হ্যাভ, ধরো আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। এবার যদি বলি আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ তো বলবোই, আই শুড হ্যাভ রিটেন, RITTEN। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গান। আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম। আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন, EATEN। এই হচ্ছে নিয়ম, ঠিক আছে? এইবার তাহলে এখানে দেখো কি বলেছে, শুডের পরে শুড নট হ্যাভ। আচ্ছা, না দিলে, শুধু না দিলে, শুডের পরে যদি না বোঝায় বাক্যটাতে, তাহলে শুড প্রথম হেল্পিং ভার্বের পরে নট দিতে হয়, ঠিক আছে? তাহলে না বোধক বললে শুধু নট দেবো শুডের পরে, কিন্তু হ্যাভ কোনো দিন হবে, হ্যাড কোনো দিন হবে না, হ্যাভ বসবে, হ্যাভ, তাই তো? তাহলে শুডের পরে হ্যাভ, আই শুড হ্যাভ, আর নট লাগলে শুড নট হ্যাভ। এইবার তাহলে বাক্যটা কী হবে, হি শুড নট হ্যাভ ডান ইট, হি শুড নট হ্যাভ ডান ইট। দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, হি শুড নট হ্যাভ ডান ইট। এইবার শুডের পরে হ্যাভ কেন হচ্ছে, হ্যাড কেন হচ্ছে না, এটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে উত্তর এটা বুঝে গেলে বি। এবার দেখো কেন শুডের পরে হ্যাভ বসছে, হ্যাড বসছে না, ভালো করে বুঝো। যে কোনো মোডাল ভার্ব, শ্যাল, উইল, মোডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, ঠিক আছে, কুড, উড, WOULD, উড, মে, আর কি আছে, মাইট, তাই তো, মাস্ট, এইগুলো মোডাল ভার্ব তো। শ্যাল, উইল, ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, মাস্ট, ঠিক আছে? এবার বলতে পারি যে অট টু বলতে পারি, OUGHT, অট টু। এবার দেখো তাহলে মোডাল ভার্বের পরে সবসময় মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, মোডাল ভার্বের পরে সবসময় মেইন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ঠিক আছে? কোনো সময় আমি বলবো না আই শ্যাল ওয়েন্ট বলবো, কখনো আই শ্যাল ওয়েন্ট বলবো না, আমি যাবো আই শ্যাল গো বলবো, আই শ্যাল গো। তাহলে মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আর একটা কোন ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, ডু ভার্ব, ডু ডাজ, ডিড, এদের পরেও কিন্তু মেন ভার্বের মেন যে ভার্ব থাকে তার কিন্তু ফার্স্ট ফর্ম হয়, সেকেন্ড ফর্ম হবে না, ঠিক আছে? তাহলে মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এবার দেখো তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে এবার আর একটা জিনিস, নিয়মটা যেটা যার জন্য শুরু করেছিলাম আমরা এটা বলা, মোডাল ভার্বের পরে হ্যাভ বা হ্যাজের মধ্যে সবসময় কোনটা বসবে, হ্যাভ বসবে, হ্যাভ। মোডাল ভার্বের পরে অলওয়েজ শ্যাল হ্যাজ কোনো দিন বসবে না, হি আছে, ধরো সাবজেক্ট, মনে করো আমি বললাম সে কাজটা করে থাকবে, সে, তাহলে হি সাবজেক্ট দিলাম, তাহলে হির পরে আমাদের কি বসে, হ্যাজ বসে, হির পরে হ্যাভ বসে না। কিন্তু আমি একটা বাক্য বলছি ফিউচার পারফেক্ট টেন্স, সে কাজটা করে থাকবে, তাহলে হির পরে কি দেবো, উইল দেবো, হির পরে শ্যাল বসে না, হি উইল। এবার কি দেবো, উইলের পরে হির পরে হ্যাজ বসে, আমি কি হ্যাজ দেবো নাকি, উইল মোডাল ভার্ব, হ্যাভই দেবো, হ্যাভ। তাহলে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দেখো ফিউচার পারফেক্ট হয়ে গেছে। তাহলে উইলের পরে কিন্তু আমি হ্যাভ দিয়েছি, সাবজেক্ট হি থাকা সত্ত্বেও, হির পরে আমাদের হ্যাজ বসে, কিন্তু যেহেতু উইল মোডাল ভার্ব থাকলেই আমাদের হ্যাভই বসবে, হ্যাজ বসবে না। তাহলে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ক্লিয়ার? এবার দেখো তাহলে শুড রয়েছে আমাদের এখানে, শুডও তো মোডাল ভার্ব, তাহলে মোডাল ভার্বের সঙ্গে আমরা কেন হ্যাড দেবো, হ্যাজও দেবো না, হ্যাভই বসবে। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এবার চলো হচ্ছে নেক্সট, তাহলে আমাদের এখানটা কি হলো, ওয়ান শুড নট হ্যাভ ডান ইট। ওকে, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 105 কি বলছে দেখো, 105 এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার চলো 5 দাগ কি বলছে, 105 কি বলছে দেখে নাও। বলছে ইট হ্যাড বিন রেইনিং অল দ্য নাইট, ঠিক আছে, ইট হ্যাড বিন রেইনিং অল দ্য নাইট। আচ্ছা, শুরু করার আগে একটা এক্সাম্পলে যাবো। এক্সাম্পল কি বলছে দেখো, মনে করো মর্নিং, MORNING, মর্নিং, আর কি আছে, মর্নিং, নাইট, NIGHT, মর্নিং, নাইট, নুন, আফটারনুন, AFTERNOON, আফটারনুন, ইভিনিং বললাম, EVENING, ইভিনিং। তারপরে এবার বিষয়টা হচ্ছে, মনে করো পুরো সকাল জুড়ে বৃষ্টি হয়েছে, পুরো রাত্রি জুড়ে বৃষ্টি হয়েছে, পুরো দুপুর, NOON,
পুরো দুপুর জুড়ে কোনো একটা কাজ হয়েছে, ঠিক আছে। আফটারনুন পুরো বিকেল জুড়ে কোনো একটা কাজ হয়েছে, পুরো সন্ধ্যা জুড়ে কোনো একটা কাজ হয়েছে, সেই ক্ষেত্রে কি বলবো, অল থ্রু যোগ করব। অল থ্রু, THROUGH, আর থ্রু মানেই তো মধ্যে দিয়ে, থ্রু মানে পুরো জিনিসটার মধ্যে দিয়ে। আই অ্যাম গোয়িং থ্রু দ্য ফরেস্ট, আমি যাচ্ছি বনের পুরো মধ্যে দিয়েই যাচ্ছি, সম্পূর্ণ মধ্যে দিয়ে, ঠিক আছে। তাহলে অল থ্রু কোনো জিনিসটার পুরোপুরি, কোনো সময়ের পুরোপুরির মধ্যে দিয়ে কোনো একটা কাজ ঘটেছে বললে অল থ্রু আনতে হবে। তাহলে মনে করো আমি বাক্যটা বললাম আমি কাজ করেছিলাম, ঠিক আছে। ধরো আমি কাজ করেছিলাম, আমি কি বলবো, আই ওয়ার্কড, WORKED, আই ওয়ার্কড পুরো সকাল জুড়ে, আই ওয়ার্কড অল থ্রু দ্য মর্নিং। আমি লিখেছিলাম, আই রোট অল থ্রু দ্য মর্নিং, ঠিক আছে। বা এখানে বলো সিম্পল পাস্ট করছি, আমি সিম্পল পাস্ট না করে আমি মনে করো পাস্ট পারফেক্টও করতে পারি, যেমনটা এখানে রয়েছে পাস্ট পারফেক্ট, ইট হ্যাড বিন রেইনিং, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন রয়েছে না, ইট হ্যাড বিন রেইনিং, হচ্ছিল, অনেক দীর্ঘ সময় ধরে কাজ করলেও কন্টিনিউয়াস টেন্সে হয়, পারফেক্ট কন্টিনিউয়াসে হয়। তাহলে আমি এখানে সিম্পল পাস্ট দিয়েছি, তোমরা পাস্ট পারফেক্ট ইউজ করলে ব্যাপারটা বেশি কমপ্লিট হবে। আই হ্যাড বিন ওয়ার্কিং অল থ্রু দ্য মর্নিং, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, কোনো কিছুর পুরো সময়টা জুড়ে কোনো কাজ করা বুঝলে অল থ্রু হবে। অল থ্রু দ্য মর্নিং, অল থ্রু দ্য নাইট, অল থ্রু দ্য নুন, অল থ্রু দ্য আফটারনুন, অল থ্রু দ্য ইভিনিং। তো এখানেও তাই বলেছে, দেখো ইট হ্যাড বিন রেইনিং, বৃষ্টি হচ্ছিল অনেক সময় ধরে, অল ইন দ্য নাইট না, পুরো রাত জুড়ে, তাহলে অল ইনটা উঠে গিয়ে থ্রু হবে, অল থ্রু দ্য নাইট। কোথায় আছে দেখো অপশন, অল থ্রু দ্য নাইট, অল থ্রু দ্য নাইট কোথায় আছে দেখো, হ্যাঁ, বিন রেইনিং অল থ্রু দ্য নাইট, বি ইজ দ্য কারেক্ট আনসার। কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। এবার চলো নেক্সট 106, 106, হ্যাঁ 106 কী বলছে দেখো, 106 বলছে মিস্টার স্মিথ অ্যারাইভড অ্যাট ইন্ডিয়া ইন জুন লাস্ট ইয়ার। তাহলে এইবার দেখো, হ্যাঁ লাস্ট কোনো বাক্যের মধ্যে আমি কি বলেছিলাম, লাস্ট এই শব্দটা এগো, লাস্ট এগো, ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে, আর হচ্ছে প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস। এই চারটে শব্দ কোনো বাক্যের মধ্যে থাকলে সেই বাক্যটা সিম্পল পাস্টে হয়। সিম্পল পাস্ট মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো সেকেন্ড ফর্মে আছে অ্যারাইভড, V2 আছে, অ্যারাইভের সেকেন্ড ফর্ম অ্যারাইভড, তাহলে স্মিথ অ্যারাইভড, মিলে গেল নিয়ম। তাহলে মিস্টার স্মিথ অ্যারাইভড অ্যাট ইন্ডিয়া ইন জুন। দেখো জুন হচ্ছে কোনো মাসের নাম, কোনো মাসের নামের আগে প্রিপোজিশন কিন্তু ইন হবে, কোনো মাসের নামের আগে প্রিপোজিশন হবে ইন। কোনো বার বললে সানডে, মানডে আগে প্রিপোজিশন হবে অন। কোনো সাল বললে 1990 আগে প্রিপোজিশন হবে কিন্তু ইন, ঠিক আছে। সময়ের আগে 10 AM আগে হবে অ্যাট, ক্লিয়ার। সময়ের আগে অ্যাট, বারের আগে অন, সালের আগে ইন, মাসের নামের আগে ইন। আর কোনো সিজন বললে সিজন মানে মনে করো সামার, SUMMER, সামার, তার আগে প্রিপোজিশন হবে ইন সামার, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার। এইবার দেখো অ্যারাইভের পরে ইন্ডিয়া একটা বড় জায়গার আগে প্রিপোজিশন হবে ইন, ছোট জায়গার আগে অ্যাট। তাহলে অ্যারাইভ মানে পৌঁছানো, কোনো জায়গায় পৌঁছাবো, যে জায়গাটাই পৌঁছাবো সেই জায়গাটা যদি ছোট হয়, আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ছোট জায়গা, অ্যাট হবে। বড় জায়গা হলে অ্যারাইভের পরে, বড় জায়গা হলে ইন প্রিপোজিশন বসবে। কোনো বড় জায়গায় পৌঁছানো বললে অ্যারাইভের পরে ইন, কোনো ছোট জায়গায় পৌঁছানো বললে অ্যারাইভের পরে অ্যাট। ওকে, তাহলে আমাদের অপশন দেখো, অপশন আছে ইন, বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। মিস্টার স্মিথ অ্যারাইভড ইন ইন্ডিয়া ইন জুন লাস্ট ইয়ার। বলছিল নেক্সট 107 কী বলছে দেখো, 107 বলছে, 107, আচ্ছা গুড। 107 কী বলছে দেখো, 107 বলছে দেয়ার ইজ ডার্থ। এই ডার্থ মানে হচ্ছে কিন্তু খামতি, কম, ঠিক আছে। ডার্থ মানে হচ্ছে কম, স্কার্সিটি হচ্ছে সিনোনিম, স্কার্সিটি, ঠিক আছে, কম। বলছে দেয়ার ইজ এ ডার্থ, সেখানে আছে এক কম, অব ওমেন ডক্টর ইন আওয়ার স্টেট, আমাদের যে রাজ্য, আমাদের রাজ্যে মহিলা ডাক্তার অনেক কম আছে। উই শ্যাল হ্যাভ টু, আমাদেরকে করতেই হবে, রিক্রুট করতে হবে, নিয়োগ করতে হবে, সাম কিছু ওমেন ডাক্তার, সাম মানে কিছু মহিলা ডাক্তার নিয়োগ করতে হবে। এটা ফর্ম হবে না, এটা ফ্রম টাইপিং মিস্টেক, ফ্রম দ্য আদার স্টেটস, অন্য রাজ্য থেকে আমাদেরকে রিক্রুট করতে হবে, ঠিক আছে। এইবার এখানটা আমি বলে দিই, এখানটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ জিনিসটা ভালো করে বুঝে নাও। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা সুন্দর। দেখো কম্পাউন্ড নাউন কাকে বলে? কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক নাউন, যখন দুটো তিনটে শব্দ একসাথে বসে একটা নতুন শব্দকে বোঝায় এবং সেটা নাম হবে। যেমন ধরো দুটো তিনটে শব্দ পাশাপাশি বসে যখন একটা নাম বোঝায় তখন তাকে বলবো নাউন, এবং নাউনটা হচ্ছে কম্পাউন্ড নাউন, যেহেতু দুটো তিনটে শব্দ যুক্ত হয়েছে। যেমন ধরো আমি পরপর লিখছি, বুক,
বুক আর ফেয়ার, বুক ফেয়ার মানে বই মেলা, একটা শব্দ লিখলাম। এবার ধরো লিখলাম হচ্ছে বুক ফেয়ার লিখলাম, তাই তো। এবার ধরো পাসার বাই, PASSER, পাসার বাই মানে পাশ থেকে কেউ হেঁটে গেলে তাকে বলি পাসার বাই, ঠিক আছে। পথযাত্রী বা পথগামী পথযাত্রী ব্যক্তিকে আমরা বলি পাসার বাই। এবার ধরো আর কি হচ্ছে স্টেপ ল্যাডার, স্টেপ ল্যাডার মানে কি মই, LADDER, স্টেপ ল্যাডার, ঠিক আছে। এবার ধরো আর কি আছে, হতে পারে সান ইন ল, সান ইন ল, সান ইন ল, সিস্টার ইন ল, মাদার ইন ল, ফাদার ইন ল, ঠিক আছে, ব্রাদার ইন ল। তাহলে এই যে কম্পাউন্ড, তাহলে এগুলো দেখো কম্পাউন্ড নাউন, একটা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে বুক ফেয়ার, পাসার বাই দুটো, স্টেপ ল্যাডার দুটো, সান ইন ল দুটো, তিনটে। এইবার তাহলে এদেরকে এবং দেখো এরা কি করছে, নাউনের কাজ করছে, বই মেলা, পাসার বাই পথযাত্রী মনে করো, স্টেপ ল্যাডার মানে মই, সান ইন ল মানে জামাই, নাউন, তাহলে কম্পাউন্ড নাউন। এবার এদের ক্ষেত্রে নাউনের তো সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, তাহলে এই কম্পাউন্ড নাউনকে যখন আমরা প্লুরাল করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে ওয়ার্ডটা সিগনিফিকেন্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা সিগনিফিকেন্ট মানে কি, সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে ওয়ার্ডটা বেশি ইম্পর্টেন্ট সেই ওয়ার্ডটার সঙ্গে আমরা এস দেবো প্লুরাল করতে গেলে। তাহলে এবার ভালো করে বলছে বুক আর ফেয়ার, বই মেলা, কোনটা ইম্পর্টেন্ট শব্দ, অনেকের বই হতে পারে, বই মনে হতে পারে, অনেকের ফেয়ার মনে হতে পারে। যার ফেয়ার মনে হচ্ছে সে একদম কারেক্ট, কারণ কি একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট রুমের মধ্যে তুমি যদি পুরো রুমটা বইয়ে ভরে দাও তাহলে কি সেটা মেলা তৈরি হবে? হবে না। মেলা করতে গেলে ছোট ছোট বইয়ের দোকান থাকবে, লোকজন থাকবে, তাহলেই আমরা কিন্তু তাকে মেলা বলবো। তাহলে এখানে বই দিয়ে তৈরি হয়েছে কি মেলা, মেলা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বইয়ের মেলা, তাহলে মেলা ইম্পর্টেন্ট, প্লুরাল করতে গেলে ফেয়ারের সঙ্গে এস দেবো, বুক ফেয়ার্স। পাসার বাইয়ের সঙ্গে বুঝতে পারছো বাই একটা ছোট্ট ওয়ার্ড, তো পাসার ওয়ার্ডটা সিগনিফিকেন্ট, পাসার, তাহলে পাসারের সঙ্গে এস দেবো, পাসার্স বাই। স্টেপ ল্যাডার, স্টেপ দিয়ে আমরা যেটাতে উঠি, ল্যাডার মানে মই, তাই তো, তাহলে ল্যাডারই তো জিনিসটা, তো ল্যাডার, মইটাই গুরুত্বপূর্ণ শব্দ, মই ছাড়া তো আমি স্টেপ বলতে পারবো না, স্টেপ তো পদক্ষেপ হয়ে যাবে, তাহলে ল্যাডারের সঙ্গে এস দেবো, ল্যাডার গুরুত্বপূর্ণ। সান ইন ল, ইন গুরুত্বপূর্ণ না, ল গুরুত্বপূর্ণ না, মেন বিষয়টা তো ছেলে লাগবে, ছেলে না হলে জামাই কি করে হবে, তাহলে ছেলে ইম্পর্টেন্ট শব্দ, ছেলের সঙ্গে এস। তাহলে বোঝা গেল কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ তার সঙ্গে এস দেবো প্লুরাল করার সময়। এবার ব্যতিক্রম হচ্ছে দুটো ওয়ার্ড ব্যতিক্রম। ধরো আমি বললাম ম্যান আর ওম্যান, ম্যান আর ওম্যান, ভালো করে খেয়াল করো। আমি যদি বলি যে মহিলা ডাক্তার, তাহলে তাই তো ম্যান, আচ্ছা পুরুষ ডাক্তার আমি বলবো ম্যান ডক্টর, DOCTOR, ঠিক আছে, সিঙ্গুলার খেলে ওম্যান ডক্টর, DOCTOR, এটা সিঙ্গুলার কম্পাউন্ড নাউন। তাহলে এদের প্লুরাল করতে গেলে আমার দুটোকেই প্লুরাল করতে হবে, ডক্টরের সঙ্গেও এস দিতে হবে, ম্যানটার প্লুরাল মেন, ওম্যানের প্লুরাল ওমেন, তাই তো। তাহলে এই দুটো হচ্ছে ব্যতিক্রম। তাহলে ম্যান দিয়ে যদি কোনো আমরা কম্পাউন্ড নাউন করি, প্লুরাল করতে গেলে দুটো ওয়ার্ডকেই প্লুরাল করতে হবে, ম্যানটা মেন, ডক্টরের সঙ্গেও এস, ডক্টরস, ওমেন ডক্টরস, ঠিক আছে। শুধু এই দুটো ব্যতিক্রম। যেমন ধরো আমি যদি বলি গার্ল স্টুডেন্ট, গার্ল, খেয়াল করবে তোমার গার্ল স্টুডেন্ট, STUDENTS, মেন কি মেয়ে না ছাত্র, মেয়ে ছাত্রটা ইম্পর্টেন্ট, মেয়ে ছাত্র কিন্তু ছাত্র, তাহলে ছাত্রর সঙ্গে এস দেবো। বয় স্টুডেন্ট বললেও তাই, বয় স্টুডেন্টের সঙ্গে এস দেবো, ঠিক আছে। যেমন ধরো বললাম আমি মেল ডক্টর, মেল MALE, মেল ডক্টর, DOCTOR, প্লুরাল করতে গেলে কিন্তু ডক্টরের সঙ্গে এস দেবো, মেল। ফিমেল ডক্টরের ক্ষেত্রেও তাই, ফিমেল, FEMA, মহিলা ডাক্তার, ফিমেল ডক্টরস, ডক্টরের সঙ্গে এস, ঠিক আছে। কিন্তু ম্যান আর ওম্যানের ক্ষেত্রে প্লুরাল করতে গেলে ম্যানটা মেন, ওম্যানটাও ওমেন, এবং পরের ওয়ার্ডটাও প্লুরাল হবে। ক্লিয়ার এই দুটো। তাহলে এবার এখানে আমরা প্রশ্নে ফিরে আসি, এতক্ষণ ধরে আলোচনা করলাম অনেকক্ষণ ধরে। এবার প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্ন তাহলে এখানে কি আছে, ওম্যান ডক্টর, তাহলে বলছে দেয়ার ইজ ডার্ট, সেখানে খামতি আছে আমাদের মহিলা ডাক্তারের, নিশ্চয়ই একটা এরিয়াতে একটা স্টেটে একটা ডাক্তার থাকবে না, সেন্সটা আমাদের প্লুরাল, তাহলে প্লুরাল করতে গেলে ওম্যানটা ও মেন আর ডক্টরের সঙ্গে এস দেবো, ওমেন ডক্টরস, ঠিক আছে। কোথায় আছে দেখো, ওমেন ডক্টরস, B ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল, ক্লিয়ার, আলোচনাটা পুরোপুরি আমি মনে করি পরিষ্কার, সুন্দরভাবে কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। এবার চলো নেক্সট, 108 কি বলছে দেখো, হ্যাঁ 108 কি বলছে ভালো করে খেয়াল করো, 108 কি বলছে দেখো, 108 বলছে যে they dismissed him before he had a chance to apologize, they dismissed him, তারা ডিসমিস করেছিল তাকে, বিফোর হি হ্যাড এ চান্স টু অ্যাপোলোজাইজ। তাহলে দেখো দুটো কাজ হচ্ছে,
সে একটা সুযোগ পেয়েছিল ক্ষমা চাওয়ার সুযোগ, বিফোর হি হ্যাড এ চান্স, তার একটা সুযোগ সে পাবে টু অ্যাপোলোজাইজ, ক্ষমা চাওয়ার, তার আগেই তারা কি করেছে, তাকে ডিসমিস করে দিয়েছে। তাহলে সে সুযোগ পেয়েছিল, তার আগে তাকে ডিসমিস করে দিয়েছিল। অতীতে দুটো কাজ হলে যেটা আগে হয় সেখানে কি হয়, হ্যাড প্লাস V3, আর যেটা পরে হয় সেটা V2। তাহলে আগে ডিসমিস করেছিল, এখানে একটা হ্যাড যুক্ত হবে, হ্যাড ডিসমিস, দে হ্যাড ডিসমিসড হিম বিফোর হি হ্যাড এ চান্স টু অ্যাপোলোজাইজ। দেখো এখানে V2 রয়েছে, শুধু হ্যাড V2, তাহলে হ্যাড ডিসমিসড কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, দে হ্যাড ডিসমিসড হিম বিফোর হি হ্যাড এ চান্স টু অ্যাপোলোজাইজ। ওকে, তাহলে এবার চলো নেক্সট। হ্যাঁ, 109 কি বলছে দেখো, 109 বলছে যে, 109 বলছে কি বলছে দেখো, 109 বলছে দ্য ফুটবল কোচ আর্জ দ্য টিম, বলছে ফুটবল কোচ কি করেছিল, আর্জ করেছিল, মানে এক্সাইট করেছিল, ঠিক আছে, এক্সাইট করেছিল, ভালো করে অনুরোধ করেছিল, ঠিক আছে। ফুটবলের যে কোচ ছিল সে কোচ টিমকে, টিম দেখো টিম কিন্তু ভালো করে বোঝো, টিম ওয়ার্ডটা কিন্তু একটা কালেকটিভ নাউন, অনেকগুলো প্লেয়ার, PLAYERS, অনেকগুলো প্লেয়ার্স যুক্ত হয়ে কিন্তু একটাই টিম হয়েছে। এবং যখন আমরা টিম বলবো তখন কিন্তু না প্লুরাল, সিঙ্গুলার হবে, ঠিক আছে, হ্যাঁ সিঙ্গুলার হবে। এবং এর প্রোনাউন কি হবে, এর প্রোনাউন হবে কিন্তু ইট, প্রোনাউন হবে ইট। আর যদি অ্যাডজেক্টিভ লাগে তাহলে বলবো ইটস, ITS, ইহার বললে ইটস, জানি আমরা ইট প্রোনাউনের অ্যাডজেক্টিভ বললে ইটস হবে, ইটস, ইহার, ঠিক আছে, পজিটিভ অ্যাডজেক্টিভ এটা। ওকে, তাহলে এইবার কি বলছে এখানে ব্যাপারটা ভালো করে দেখো, ফুটবল কোচ কি করেছিল, আর্জ করেছিল, অনুরোধ করেছিল বা এক্সাইট করেছিল টিমদেরকে, এবং করে কি বলেছিল, দিতে ইটস বেস্ট, তাদের বেস্টটা দিতে টু দ্য ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচে তাদের বেস্টটা দিতে, তাহলে তে বললে আমাদের কি হয়, টুর পরে দেওয়া ভার্ব হচ্ছে গিভ, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম টু গিভ, আর এটা ইটস তো রয়েছে এখানে, টু গিভ ইটস, ঠিক আছে। তাহলে ভালো করে দেখে নাও, দ্য ফুটবল কোচ, আচ্ছা আমি একটুখানি ক্লিয়ার করে দিই তাহলে দেখতে ভালো সুন্দর লাগবে। দ্য ফুটবল কোচ আর্জ করেছিল টিমকে, মনে করো অনুরোধ করেছিল বা এক্সাইট করেছিল টিমকে কি করতে, দিতে, ওয়্যার এখানে তো আসবেই না, ওয়্যারটা পুরোপুরি ইলজিক্যাল, ঠিক আছে। অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বি ভার্বের পরে মেন ভার্বের হয় ING হবে, নাহলে থার্ড ফর্ম হবে, এখানে বি ভার্ব লাগবেই না, ঠিক আছে। আমরা সেই প্রশ্নে যাচ্ছি না। তাহলে কি বলেছিল, দিতে বলেছিল, তে বললে টুর পরে গিভ, ওয়্যারটা তুলে শুধু টু বসিয়ে দাও। দ্য ফুটবল কোচ আর্জ দ্য টিম টু গিভ, দিতে ইটস বেস্ট টু দ্য ফাইনাল ম্যাচ। দেখো কোথায় আছে, টু গিভ, এই যে টু গিভ ইটস বেস্ট, ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু গিভ ইটস বেস্ট। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 110 কি বলছে আমরা দেখবো। 110 বলছে সি ইউজুয়ালি কোনো বাক্যের মধ্যে যদি ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, আর কি আছে, রেগুলারলি, মনে করো, আর আছে ডেইলি, DAILY, ডেইলি, ঠিক আছে, ডেইলি, এভরিডে, EVERY, এভরিডে, ঠিক আছে। তাহলে কোনো বাক্য, জেনারেলি বলেছে না, জেনারেলি বলিনি, GENERALLY, জেনারেলি। তাহলে কোনো বাক্যের মধ্যে ইউজুয়ালি, নর্মালি, রেগুলারলি, ডেইলি, এভরিডে, জেনারেলি এই ওয়ার্ডগুলো থাকলে সেই বাক্যটা মোস্ট অফ দ্য কেসেস, প্রায় সব সময়ই কি হবে, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে। আই ইউজুয়ালি গো টু স্কুল অ্যাট 10 AM, ঠিক আছে। ইউজুয়ালি এই ওয়ার্ডগুলো থাকলে সিম্পল প্রেজেন্ট, যেটা তোমরা প্রমাণ পেয়ে যাবা। হি ইউজুয়ালি দেখো ডাজ রয়েছে, ডাজ ভার্বের ফার্স্ট ফর্ম, তো আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্স। আর সি থার্ড পারসন সিঙ্গুলার বলে ডুর সঙ্গে ইএস যুক্ত হয়েছে, ডাজ। সি ইউজুয়ালি ডাজ নট লিভ, সে সাধারণত লিভ করে না, যায় না ফর ওয়ার্ক, কাজের জন্যে। আনটিল শি ফিনিশড কেন হবে, দেখো এখানে ডাজ প্রেজেন্ট টেন্স রয়েছে, এখানে আবার ইডি পাস্ট ফর্ম হবে না, তাই তো। তাহলে আনটিল শি, যতক্ষণ না সে শেষ করে, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ফিনিশেস হবে, ডি উঠে গিয়ে এস করে দাও। তাহলে শি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দিতে হবে। আনটিল শি ফিনিশেস অল হার কোর্স, এই কোর্স মানে কি, CHORS, এই কোর্স মানে হচ্ছে বাড়ির যে সমস্ত কাজগুলো থাকে, হাউস হোল্ডের যে সমস্ত কাজবাজগুলো থাকে, বাড়ির কাজ, ঠিক আছে। হাউস হোল্ড কোর্স মানে হচ্ছে গৃহের কাজ, ওকে। এইবার তাহলে এখানে আনটিল শি ফিনিশেস, উত্তর দেখো কোথায় আছে, হ্যাঁ ফিনিশেস, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, আনটিল শি ফিনিশেস। এইবার এইটা আমাদের এখান থেকে আমাদের কিছু প্রশ্ন আছে, লিভের পরে কেন ফর বসলো, লিভের পরে ফর, ঠিক আছে, এটাও আমরা বলে দেবো, আলোচনা করব আমরা। সেটা হচ্ছে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে, বা কোনো কাজের উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে
বা কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া বোঝালে, কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া বললে লিভ LEAVE লিভের পরে ফর বসবে, স্টার্ট START স্টার্টের পরে ফর বসবে, বাউন্ড BOUND বাউন্ডের পরে ফর বসবে, আর কি আছে ডিপার্ট মানে প্রস্থান করা, ডিপার্টের পরেও ফর বসবে। তাহলে কোনো কিছুর উদ্দেশ্যে রওনা হওয়া বললে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে জায়গা থাকে, সেই কারণে আমি বললাম যে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে লিভের পরে ফর, স্টার্টের পরে ফর, বাউন্ডের পরে ফর, ডিপার্টের পরে ফর। ধরো আমি বললাম দ্য ট্রেন ইজ বাউন্ড, দ্য ট্রেন TRAIN দ্য ট্রেন ইজ বাউন্ড BOUND বাউন্ড। এবার দেবো ফর কলকাতা, দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা KOLKATA, ঠিক আছে। দ্য ট্রেন ইজ বাউন্ড ফর কলকাতা, তাহলে বাউন্ডের পরে কোথার উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে, তাহলে ফর, ঠিক আছে। আই স্টার্টেড ফর মাই স্কুল, আই স্টার্টেড আচ্ছা আমি স্টার্ট বলি, আই স্টার্ট ফর মাই স্কুল, স্কুল। দেখো স্টার্ট দেওয়া মানে কিন্তু সিম্পল প্রেজেন্ট, প্রতিদিন কাজটা করা বোঝাবে। সিম্পল প্রেজেন্ট মানে যে কাজটা প্রতিদিন করি সেই বাক্যটাকে আমরা সিম্পল প্রেজেন্টে রাখবো। তাহলে আই স্টার্ট ফর মাই স্কুল অ্যাট 10 AM, ঠিক আছে। তাহলে আমি রওনা দিই মাই স্কুলের উদ্দেশ্যে অ্যাট 10 AM প্রত্যেক দিন, ঠিক আছে, 10টার সময়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে সেই কারণে এখানে দেখো এখানে লিভের পরে ফর রয়েছে, কাজের উদ্দেশ্যে রওনা হওয়া বলছে, ঠিক আছে, তাহলে ফর। ক্লিয়ার? এবার চলো নেক্সট 111 কী বলছে দেখো, 111 কী বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, I have not finished আমি শেষ করিনি, ড্যাশ দ্য ডোর পেইন্ট করা রং করা, দরজাটা রং করা আমি শেষ করিনি। কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের পরে, যেমন ধরে বললাম স্টার্ট START স্টার্ট, স্টপ STOP স্টার্ট স্টপ, আর কি আছে কিপ KEEP কিপ, আর কি আছে মাইন্ড MIND, তাহলে স্টার্ট স্টপ কিপ মাইন্ড, আর কি আছে, আর হচ্ছে মনে করো এনজয় ENJOY এনজয়, আর কি আছে অ্যাভয়েড AVOID অ্যাভয়েড, ঠিক আছে, আর কি আছে ফিনিশ FINISH। এই সমস্ত ওয়ার্ডের পরে, এটা ভার্ব তো, সবই ভার্ব। তাহলে এই ভার্বগুলোর পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে, এদের ইমিডিয়েট পরেই বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার ING ফর্ম বসবে, আগে কোনো কিন্তু টু হবে না, তাহলে ডাইরেক্ট ভার্বের ING। যেমন ধরো ক্লাসে যখন এক্সাম শুরু হয় তখন স্যার বা ম্যাডাম এসে কি বলে, লেখা শুরু করো, স্টার্ট রাইটিং নাকি স্টার্ট টু রাইট বলে, স্টার্ট রাইটিং, স্টপ রাইটিং, ঠিক আছে। I enjoyed watching the match, এনজয় ভার্ব দিলাম, তারপরে কিন্তু ওয়াচিং বললাম, I enjoyed watching the game, I enjoyed ENJOYED I enjoyed, দেখো এনজয়েডের পরে ভার্ব আনছি ওয়াচ WATCH, তার সঙ্গে ING দিলাম, I enjoyed watching the game, I enjoyed watching the game, ঠিক আছে। তাহলে দেখো এনজয়েড এরপরে ভার্ব আসলে তার ING এনজয়িং। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে বাক্যে কোনো ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হবে, আগে কোনো টু হবে না। তাহলে এখানে কি বলছে, আই হ্যাভ ফিনিশ ভার্ব আছে, এরপরে পেইন্টের ING হবে, পেইন্টিং টুটা হবে না। তাহলে আই হ্যাভ নট ফিনিশড পেইন্টিং দ্য ডোর, কোথায় আছে দেখো, A ইজ দ্য কারেক্ট আনসার, পেইন্টিং। আই হ্যাভ নট ফিনিশড পেইন্টিং দ্য ডোর। ক্লিয়ার? এবার চলো নেক্সট 112 কি বলছে দেখো। আচ্ছা 112, হ্যাঁ 112 কি বলছে দেখবো আমরা। হ্যাঁ ওকে, 112 কি বলছে দেখো। 112 কি বলছে, 112 বলছে যে দ্য আর্টিকেল মানে স্তবক, মনে করো কোনো একটা লেখার কথা বলছে, দ্য আর্টিকেল শুড নট এক্সিড মোর দ্যান। এক্সিড কথার মানে কি, এক্সিড কথার মানে হচ্ছে ছাপিয়ে যাওয়া, কোনো একটা লিমিট, সেই লিমিটকে ছাপিয়ে যাওয়া, ভালো করে বোঝো। তাহলে মোর দ্যান মানে থেকে, মোর দ্যান মানে এর থেকে, তাহলে এক্সিড মানে যদি আমার কোনো কিছু কোনো লিমিটের থেকে, কোনো সীমার থেকে ছাড়িয়ে যাওয়া, তো সেখানে আমার মোর দ্যান কেন দেবো, একই মিনিং হয়ে যাচ্ছে, একই শব্দের দুটো অর্থ হয়ে যাচ্ছে, একই অর্থে দুটো শব্দ হয়ে যাচ্ছে, তাহলে মোর দ্যান আমার দেওয়ার কোনো দরকার নেই। এক্সিডের সঙ্গে কোনো সময় মোর দ্যান দেওয়ার দরকার নেই। যেমন ধরো আমি বললাম, কোনো একটা রাস্তা আছে, সেই রাস্তাতে নিয়ম কি আছে, সামনে স্কুল আছে, তো স্কুল আছে SCH, ঠিক আছে, স্কুল রয়েছে, তো রাস্তায় একটা বোর্ড দেওয়া আছে, রাস্তায় একটা বোর্ড টানানো আছে এবং বোর্ডে লেখা আছে যে মনে করো এখানে 20 কিলোমিটার বলে লেখা আছে, ঠিক আছে, স্পিড কি লেখা আছে 20 কিলোমিটার, ঠিক আছে, মানে 20 কিলোমিটারের ওপরে কিন্তু তোমাকে যাওয়া যাবে না, ঠিক আছে। তো এবার বাক্যটা আমি কি বলবো,
যখন আমাকে কেউ বলবে যে এই রাস্তা দিয়ে কিন্তু তোর 20 কিলোমিটারের জোরে গাড়ি চালানো উচিত নয় বা যাবে না, তাহলে আমি বাক্যটা কি বলবো? ইউ শুড নট, ইউ শুড নট, ইউ শুড নট এক্সিড, ইউ শুড নট এক্সিড মোর দ্যান, দেওয়ার দরকার নেই, এক্সিড মানেই তো ছাপিয়ে যাওয়া, ইউ শুড নট এক্সিড 20 কিলোমিটার্স km/h, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে ইউ শুড নট এক্সিড, তাহলে এক্সিড মানে কি? এই যে 20 কিলোমিটার এটাকে ছাপিয়ে যাওয়া যাবে না, তাহলে এক্সিড মানেই ছাপিয়ে যাওয়া, তাহলে আমাকে মোর দ্যান দেওয়া দরকার নেই। ওকে, তাহলে দ্য আর্টিকেল শুড নট এক্সিড 100 ওয়ার্ডস, আর্টিকেলটা স্তবকটার উচিত নয় 100 ওয়ার্ডের বেশি হওয়া। ক্লিয়ার? তাহলে শুধু এক্সিড হবে, শুধু এক্সিড, সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট। 113 কি বলছে দেখো, 113 বলছে যে 113 বলছে গীতা সেড, গীতা বলেছিল দ্যাট শি হ্যাড নেভার ভিউড অ্যাক্রস আ বুক, সে কখনোই দেখেনি এরকম একটা বই, শি লাইক সো মাচ, যে বইটা সে এতটা পছন্দ করেছিল, মানে তার পছন্দের বই, তার পছন্দের এত সুন্দর একটা বই সে আগে কখনো দেখেনি। তাহলে এই যে হঠাৎ দেখা হওয়া, এটার ফ্রেজাল ভার্ব হচ্ছে ভিউ অ্যাক্রস নয়, কাম অ্যাক্রস। হঠাৎ সে দেখেছিল, কাম অ্যাক্রস, ACROSS, কাম অ্যাক্রস মানে হঠাৎ দেখা হওয়া। এর সিনোনিম কি হবে? এর সিনোনিম হবে হচ্ছে রান ইনটু, রান ইনটু আর কাম অ্যাক্রসের মিনিং সেম, হঠাৎ দেখা হওয়া। তাহলে ভিউড অ্যাক্রস হবে না, এখানে ইডি আছে, তাহলে কামটাকে কেম বলবো, কেম অ্যাক্রস বা র্যান ইনটু। গীতা সেইড দ্যাট, গীতা বলেছিল যে শি হ্যাড নেভার, তাহলে আচ্ছা হ্যাড রয়েছে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মে দিতে হবে, থার্ড ফর্ম, সরি, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে কামের থার্ড ফর্ম কি? কাম, কেম, আবার কাম, তাহলে কাম অ্যাক্রসই হবে। তাহলে গীতা সেইড দ্যাট শি হ্যাড নেভার কাম অ্যাক্রস আ বুক শি লাইক সো মাচ, এত সুন্দর একটা পছন্দের বই সে আগে কখনো দেখেনি, তার সাক্ষাৎ হয়নি, তাহলে কাম অ্যাক্রস, এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবকটাই কাম আছে। তো রান ইনটু কিন্তু ফ্রেজাল ভার্ব, রান ইনটু কিন্তু সেম একই মিনিং, ওকে, মাথায় রাখতে হবে। চলো তাহলে নেক্সট, এ হলো কারেক্ট আনসার আমাদের, কাম অ্যাক্রস, ভিউড অ্যাক্রস উঠে গিয়ে কাম অ্যাক্রস হবে। এবার চলো নেক্সট 14 কি বলছে দেখো, 14 কি বলছে? দ্য ফিশারমেন আর ফিশিং ইন দ্য সি ফ্রম সানরাইজ অ্যান্ড উইল কন্টিনিউ টু ডু সো আনটিল সানসেট। বলছে ভালো করে বোঝো, ফিশারমেন মানে কি? ফিশারমেন কিন্তু প্লুরাল, মানে যারা জেলে, বলছে জেলেরা আর ফিশিং মাছ ধরছে ইন দ্য সি সমুদ্রে, ফ্রম সানরাইজ, সানরাইজ থেকে, সানরাইজ মানে সূর্য উদয় হয়েছিল সেই থেকে। তাহলে দেখো দীর্ঘ সময় ধরে যখন কোনো কাজ করা বোঝাবে সেটা, তার মানে সেটা কী হবে? পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অতীত বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার এটাকে আমরা যেহেতু বাইরে দেখো উইল রয়েছে অ্যান্ড উইল কন্টিনিউ, উইল হচ্ছে প্রেজেন্ট টেন্সের সঙ্গে বসে, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরবো। অ্যান্ড উইল কন্টিনিউ, এবং সূর্য উদয়ের থেকে মাছ ধরছে, এবং উইল কন্টিনিউ করবে টু ডু সো, মাছ ধরাটা, আনটিল সানসেট, সূর্য অস্ত পর্যন্ত। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের ফরমেশন কি? ফরমেশন হচ্ছে হ্যাভ বা হ্যাজ, তারপরে কি দেবো? বিন, তারপরে দেবো কি? তারপরে দেবো হচ্ছে VING, ভার্বের সঙ্গে ING। তাহলে এবার দেখো ফিশারমেন একের বেশি, তাহলে হ্যাভ, তারপরে বিন, হ্যাভ বিন, কারণ কি? ফিশারমেন হচ্ছে তোমার কি? ফিশারমেন প্লুরাল, তাহলে হ্যাভ দেবো, হ্যাজ দেবো না, একজন হলে হ্যাজ, তাহলে হ্যাভ বিন ফিশিং। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? দ্য ফিশারমেন হ্যাভ বিন ফিশিং ইন দ্য সি ফ্রম সানরাইজ। এইবার যেটা ভুল আছে, এই ফ্রমটা সিন্স হবে, ফ্রমটা সিন্স হবে, এটা হচ্ছে এটা কোয়েশনের ভুল, ঠিক আছে? কেন সিন্স হচ্ছে? দেখো থেকে বললে, আমরা জানি থেকে বললে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থেকে বললে সিন্স হয়, সিন্স ধরে বললে ফ্রম তো হবে না। যেমন ধরো আমি বললাম আমি সকাল থেকে বই পড়ছি, আমি কি বলবো? আই হ্যাভ বিন রিডিং, READING, আই হ্যাভ বিন রিডিং, আমি বই পড়ছি সকাল থেকে, সিন্স, এখানে ফ্রম মর্নিং দেবো না, সিন্স মর্নিং, ফ্রম মানেও থেকে, কিন্তু পারফেক্ট টেন্সে, পারফেক্ট টেন্স যখন আমরা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, সেই ক্ষেত্রে যদি আমাদের থেকে আসে, আমাদের সিন্স ইউজ করতে হবে, সিন্স, ফ্রম আমরা ইউজ করব না, ঠিক আছে? আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সকাল থেকে। তাহলে এখানেও বলছে কি সূর্যোদয় থেকে, তাহলে এখানে ফ্রম হবে না, এখানে হবে সিন্স, ঠিক আছে? এটা কিন্তু ভুল। তাহলে সিন্স সানরাইজ, দ্য ফিশারমেন হ্যাভ বিন ফিশিং ইন দ্য সি সিন্স সানরাইজ অ্যান্ড উইল কন্টিনিউ টু ডু সো আনটিল সানসেট। এবার চলো নেক্সট 115 কি বলছে দেখো, হ্যাঁ 115 115 কি বলছে দেখো, হ্যাঁ বলছে কি? বলছে যে দিস ওয়ার্ক অফ আর্ট, এই যে এই আর্টের যে এই দিস ওয়ার্ক অফ আর্ট ইজ ওর্দি অফ প্রেইজ, মানে এই যে শিল্পকলাটা, দিস ওয়ার্ক অফ আর্ট মানে বলছে শিল্পকলাটা, কোনো একটা মনে করো ছবি এঁকেছে কেউ, বা কোনো একটা
কোনো একটা ছবি এঁকেছে, কোনো এক জায়গায় পেইন্ট করেছে, ঠিক আছে, যে কোনো একটা শিল্পের একটা কাজ, তাই বলছে এই শিল্পকলাটা ইজ ওর্দি প্রেইজ, মানে প্রশংসার উপযুক্ত, মানে এত সুন্দর সে এঁকেছে বা এত সুন্দর কাজটা করেছে, এই কাজটা কিন্তু প্রশংসার উপযুক্ত। ওর্দি মানে উপযুক্ত। ওর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের অফ বসে, ওর্দি অফ, ওর্দির পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ওর্দি অফ প্রেইজ, দিস ওয়ার্ক অফ আর্ট ইজ ওর্দি অফ প্রেইজ। এবার তাহলে ওর্দির পরে এটা একটা পয়েন্ট গেল, ওর্দির পরে প্রিপোজিশন অফ বসবে ওর্দি হলে। আর একটা আছে, মনে করো আমি বললাম এই বাক্যটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, যে মনে করো আমি বললাম this work of art, this work of art, এই আর্টের ওয়ার্কটা, এই শিল্পের কাজটা is worth দিলাম, worth, worth, worth। এইবার কি দেবো দেখো, প্রেইজ দেবো না কিন্তু, এবার দেবো প্রেইজিং, praising, ঠিক আছে। হ্যাঁ, এইবার দেখো তাহলে বাক্যটা কি বললাম, দেখো দিস ওয়ার্ক অফ আর্ট ইজ ওর্থ প্রেইজিং, বা ওর্থ প্রেইজিং, প্রেইজ মানে প্রশংসা করা। তাহলে ওর্থের পরে এখান থেকে তোমরা ভালো করে বোঝো, ওর্দি থাকলে ওর্দির পরে অফ হবে, ওর্দি অফ। আর যদি ওর্থ থাকে, ওর্থের পরে ভার্বের আইএনজি হবে, ঠিক আছে। আমি ধরো আরও একটা বাক্য দিই, আমি বললাম দিস হাউস, HOUS, দিস হাউস ইজ ওর্থ, WORTH, দিস হাউস ইজ ওর্থ লিভিং, মানে এই বাড়িটা বসবাসের উপযুক্ত। তাহলে ওর্থ মানে উপযুক্ত, দেখো ভার্ব এসে তার আইএনজি, তাহলে ওর্থের পরে ভার্বের আইএনজি, আর ওর্দি থাকলে প্রিপোজিশন হবে অফ। তাহলে দিস ওয়ার্ক অফ আর্ট ইজ ওর্থ প্রেইজিং, দিস হাউস ইজ ওর্থ লিভিং, দিস বুক ইজ ওর্থ রিডিং, বইটা পড়ার উপযুক্ত, দিস শার্ট ইজ ওর্থ ওয়ারিং, এই জামাটা পরার উপযুক্ত, ঠিক আছে। তাহলে ওর্থের পরে ভার্বের আইএনজি হবে, আর ওর্দির পরে প্রিপোজিশন হবে অফ, তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট, 116 কি বলছে দেখো। হ্যাঁ, 116 প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। হ্যাঁ, 116 কি বলছে দেখো, 116 বলছে রাকেশ ডিড নট নিউ মাই অ্যাড্রেস, রাকেশ আমার অ্যাড্রেসটা জানতো না। আমরা একটু আগে আলোচনা করলাম যে মোডাল ভার্ব আর ডু ভার্ব, ডু ডাজ ডিড, এদের পরে কিন্তু মেন যে ভার্ব তার কিন্তু কোন ফর্ম হয়, ফার্স্ট ফর্ম হয়, ঠিক আছে। তাহলে রাকেশ ডিড নট নিউ আছে, এটা কি হবে, নো, KNOW, রাকেশ জানতো না, KNOW, নো, তাহলে ডিড নট নো, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। রাকেশ ডিড নট নো মাই অ্যাড্রেস, রাকেশ আমার অ্যাড্রেস জানতো না। এবার চলো 117 কি বলছে দেখো। হ্যাঁ, 117 বলছে অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, হি ওয়েন্ট আউট ফর প্লেয়িং, সে খেলতে গেছিল, সে বাইরে খেলতে গেছিল, যদিও সে ক্লান্ত ছিল, অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল, সে কিন্তু খেলতে গেছিল, তে বললে টু, আর টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লে। হি ওয়েন্ট আউট ফর প্লেয়িং হবে না, হি ওয়েন্ট আউট টু প্লে হবে, ফর প্লেয়িং উঠে গিয়ে টু প্লে, যদিও সে ক্লান্ত ছিল, হি ওয়েন্ট আউট টু প্লে, কোথায় আছে দেখো, হি ওয়েন্ট আউট টু প্লে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 18 কি বলছে দেখো, 18 বলছে কি, 18 বলছে দ্য বার্ড স্যাংচুয়ারি মানে হচ্ছে কিন্তু আশ্রয়স্থল বা অভয়ারণ্য, পাখিদের থাকার জায়গা। তাহলে পাখিদের যে থাকার জায়গাটা ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স ইনসাইড, বলছে 10 কিলোমিটার ইনসাইড মানে ভেতরে, ফ্রম সেন্ট্রাল দিল্লি, ঠিক আছে। এবার ইনসাইড দিয়ে আমি একটা বাক্য বলি সলিউশনে যাওয়ার আগে। মনে করো আমি বললাম সে বাড়ির ভেতরে আছে, আমি কি বলবো, হি ইজ ইনসাইড দ্য হাউস, মানে কি, হি ইজ ইনসাইড দ্য হাউস, সে কিন্তু বাড়ির ভেতরে। দেখো ইনসাইডের পরে কোনো প্রিপোজিশন দেইনি। আরও একটা বলি, তো আমি বললাম তারা গাড়ির মধ্যে, কি বলবো, দে আর ইনসাইড দ্য কার। দেখো ইনসাইডের পরে কোনো প্রিপোজিশন দিয়েছি, অ্যাওয়ে বা ফ্রম দিয়েছি, দেইনি। তাহলে কোনো প্রিপোজিশন মানে ফ্রম দিয়েছি কি, দেইনি, কোনো প্রিপোজিশন দেইনি। দে আর ইনসাইড দ্য কার, দেখো ইনসাইড মানেই তো ভেতরে, তাহলে কোনো কিছুর ভেতরে বলেই দিচ্ছে, তাহলে আমার আর অন্য কোনো প্রিপোজিশন দেওয়ার দরকার নেই। তাহলে ইনসাইড দ্য কার, গাড়ির মধ্যে, তাহলে ইনসাইডের পরে বুঝতে পারছি কোনো কিন্তু প্রিপোজিশন বসছে না, যার ভিতরে বলবে ইনসাইডের পরে সেই জায়গাটা ডাইরেক্ট মেনশন থাকবে, ওকে। তাহলে হি ইজ ইনসাইড দ্য হাউস, দে আর ইনসাইড দ্য কার। তাহলে এবার এখানে দেখো ইনসাইডের পরে একটা প্রিপোজিশন দিয়েছে, তাহলে এটা ভুল আছে, মানে এটা ভুল নেই, মানে ইনসাইডটা এখানে বসবে না, এটাই আমরা বুঝে গেলাম, কারণ ফ্রমে তো আন্ডারলাইন করা নেই, তাহলে ইনসাইডটা বসবে না। এইবার দেখো তাহলে ফ্রম কোথায় বসে,
একটা অ্যাওয়ের পরে ফ্রম বসে, অ্যাওয়ে ফ্রম, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম। যেমন ধরো আমি একটা বাক্য বলি যে মাই হাউস HOUS, মাই হাউস, আমার বাড়িটা হয় মনে করো 5 কিলোমিটার্স, 5 কিলোমিটার্স অ্যাওয়ে অনেক দূরে, ফ্রম স্টেশন, STATION। দেখো এই অ্যাওয়ের পরে ফ্রম বসে একসঙ্গে, অ্যাওয়ে মানে দূরে, কোনো জায়গার থেকে দূরে হবে। তাহলে মাই হাউস ইজ 5 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম স্টেশন থেকে। তাহলে অ্যাওয়ের পরে ফ্রম বসে, তাহলে ইনসাইডের জায়গায় অ্যাওয়ে করে দাও, অ্যাওয়ে। দেখো একদম পারফেক্ট হবে অ্যাওয়ে করে দিলে। তাহলে এটা একটুখানি করে দিই। হ্যাঁ, এইবার দেখো এইখানটা অ্যাওয়ে বসালে একদম পারফেক্ট হবে। এই ইনসাইডটা যদি আমরা অ্যাওয়ে করে দিই, অ্যাওয়ে একদম পারফেক্ট হয়ে যাবে। দ্য বার্ড স্যাংচুয়ারি ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম সেন্ট্রাল দিল্লি থেকে দূরে, 10 কিলোমিটার দূরে। তাহলে কোথায় আছে দেখো অপশান কি বলেছে, অ্যাওয়ে ফ্রম। আচ্ছা, এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ অ্যাবাউট 10 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম সেন্ট্রাল দিল্লি, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 119 কি বলছে দেখো। হ্যাঁ, 119 কি বলছে আমরা দেখবো। 119 কি বলছে দেখো। হ্যাঁ, 119 কি বলছে, দ্য চিপেস্ট মানে কিন্তু সস্তা, দ্য চিপেস্ট ইলেকট্রনিক গুডস, যে ইলেকট্রনিকের গুড, এখানে দেখো গুড মানে কি, গুড মানে হচ্ছে ভালো, গুড। আর এখানে ইলেকট্রনিক কি বলেছে, জিনিসপত্র, মালপত্র, তাহলে সেটার ইংলিশ কি, গুডের সঙ্গে আর এস দিতে হবে, গুডের সঙ্গে এস। এই গুডস মানে হচ্ছে জিনিসপত্র বা মালপত্র। অনেক সময় তোমরা গাড়িতে দেখতে পারবে লেখা থাকে গুডস ক্যারেজ, GOODS, বড় বড় গাড়িতে গুডস ক্যারেজ, CARRIAGE, ক্যারেজ মানে বাহক, জিনিসপত্রের বাহক, ঠিক আছে, এটা লেখা থাকে দেখবে গাড়িতে। তাহলে গুডস মানে মালপত্র। দ্য চিপেস্ট ইলেকট্রনিক গুডস হবে, গুডস মালপত্র। আর ম্যানুফ্যাকচার করা হয়, উৎপন্ন করা হয়, তৈরি করা হয় ইন চায়নাতে। সব থেকে সস্তার ইলেকট্রনিকের জিনিসপত্রগুলো, মালপত্রগুলো তৈরি করা হয় চায়নাতে। তাহলে গুডস, ইলেকট্রনিক গুডস, দেখো এই যে সি ইজ দ্য কারেক্ট আনসার, ইলেকট্রনিক গুডস। ওকে, 119 হয়ে গেল। এবার চলো লাস্ট 120। 120 কি বলছে দেখো, 120 কি বলছে, 120 বলছে সুনীল ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জ। অ্যাক্ট মানে কোনো আচরণ করা, অ্যাক্ট মানে কোনো কাজ করা বা আচরণ করা। তো আচরণ করা, কিন্তু আচরণ করা ভার্ব, কিন্তু কাজ করছে ভার্ব। তো সুনীল ওয়াজ অ্যাক্টিং পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ ওয়্যারের পরে ভার্বের ING মানে পাস্ট কন্টিনিউয়াস। সুনীল ওয়াজ অ্যাক্টিং মিনিং কি হবে, আই ওয়াজ ইটিং আমি খাচ্ছিলাম, আই ওয়াজ রিডিং আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম। তাহলে সুনীল ওয়াজ অ্যাক্টিং, সুনীল আচরণ করছিল স্ট্রেঞ্জ হচ্ছে অদ্ভুত, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি বললাম স্ট্রেঞ্জ ম্যান, STRANGE, স্ট্রেঞ্জ ম্যান, ভালো করে বোঝো। ম্যান নাউন, মানুষ, পুরুষ বলছে পুরুষ, তাহলে এই নাউনটা কেমন, অদ্ভুত। তাহলে নাউনকে যে ডিফাইন করে সে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, তাহলে স্ট্রেঞ্জ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এবার এখানে স্ট্রেঞ্জ শব্দটা কাকে ডিফাইন করছে, ভার্বকে। সে আচরণ করছিল অদ্ভুত না অদ্ভুত ভাবে। তাহলে ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব হবে, আর অ্যাডভার্ব করতে গেলে LY যুক্ত করতে হবে। স্ট্রেঞ্জলি, STRANGELY, স্ট্রেঞ্জলি। সুনীল ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জলি, কোথায় আছে দেখো, A ইজ দ্য কারেক্ট আনসার, স্ট্রেঞ্জলি। সুনীল ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জলি হোয়েন আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম, সে অদ্ভুতভাবে আচরণ করছিল। তাহলে ক্লিয়ার? আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং তোমরা যদি কমেন্ট করো, রেসপন্ড করো, তাহলে কি হবে, আমার আরও সুন্দরভাবে ক্লাসটা করতে আরও বেশি করে ভালো লাগবে। তো চলো এখানেই ক্লাসটা শেষ করি। আবারও বলি যে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে, সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।